কেন নো এনআরসি মুভমেন্ট বলে নো এনপিআর, নো সিএ, নো এনআরসি। এই ত্রয়ী আসার আগেও দেশের চাকা ঘুরছিল, জীবনের রথ এগুলো ছাড়াও চলছিল। মানুষ জীবন যন্ত্রণা লাঘবের পথ নানাভাবে খুঁজছিল। এই সময় গোদের উপর বিষ ফোড়ার মতো এই ত্রয়ী এসে হাজির হলো, যা চাকরি, শিক্ষা, খাদ্য, চিকিৎসা কিছু পেতেই আমাদের কোনো কাজে আসবে না। বিপরীতে আমাদের ঘাড়ে চেপে বসলো নাগরিকত্বের প্রমাণ দেওয়ার দুর্বিসহ বোঝা। आप क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीए भी आने जा रहा है, सीए भी आने के बाद एनआरसी आएगा, और एनआरसी सिर्फ बंगाल के लिए नहीं आएगा, पूरे देश के लिए आएगा। নাগরিকত্ব আইন সংশোধনের দাবি দেশবাসী করেনি, অথচ একের পর এক এই আইনের সংশোধনী 1985, 86, 2003, 2019 আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো। 1955 নাগরিকত্ব আইনে কি বা বলা হয়েছিল, আর কি সংশোধনী এনারা এনে হাজির করলেন আমাদের সামনে? কেনই বা আনলো, আর এর ফলই বা কি দাঁড়াবে? সংক্ষেপে বললে 1948-এর 19শে জুলাই এর আগে যারা এই খণ্ডিত ভারতের অধিবাসী ছিলেন তারা সকলেই নাগরিক বলে গণ্য হলো। যাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা অবিভক্ত ব্রিটিশ ভারতে বসবাস করত, তারাও চাইলে এই খণ্ডিত ভারতের নাগরিক হিসেবে গণ্য হবে। খণ্ডিত ভারতের সীমানার মধ্যে যে শিশু জন্মগ্রহণ করবে তারাও এখানকার নাগরিকের স্বীকৃতি পাবে। যারা দেশভাগের সময় পাকিস্তানে চলে গেছে, তারা কেউ ফিরে আসলে বা পাকিস্তান থেকে কেউ এখানে এসে 6 মাস থেকে দেখে নেওয়ার পর যদি সে এখানেই থেকে যেতে চায়, তাহলে সে চাইলেই এখানকার নাগরিক বলে গণ্য হবে। এগুলোই আমাদের নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছিল। সংবিধান আইনের ভাষা এত সহজ সরল কখনো হয় না। এখানেও সেটা না হলেও মূল অন্তর্বস্তু ছিল এটাই: দেশভাগের শিকার কোটি কোটি মানুষ ঘর বাড়ি ছেড়ে আসলেও, উদ্বাস্তু শব্দটা সবার মুখে মুখে ঘুরে বেড়ালেও সংবিধান বা আইনে বা কোনো সরকারি নথিতে কখনো উচ্চারণ করা হলো না। দেশটা কত ধরনের জানোয়ারদের খপ্পরে পড়তে পারে এবং এর ফলে 50-100 বছর পরেও মানুষ কি কি সমস্যায় পড়তে পারে, সেই সব অগ্রিম চিন্তা করে তার সুস্পষ্ট সহজ মীমাংসা তারা করে যেতে না পারলেও নিজেদের ঢাক পেটাতে তাদের পারদর্শিতা দেখিয়েছিল। ব্রিটিশদের তত্ত্বাবধানে, তাদের নিয়ন্ত্রণে তাদের আইনগুলো সব সংবিধানে ঢুকিয়ে ক্ষমতা লোভীরা দেশ বিভাজন করলে এর থেকে এতটা পাওয়াও তো কম নয়। বিভিন্ন তথ্য ঘাটলে এটা নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে যে কেউ কেউ সমস্যাগুলোর কথা কিছু উঠিয়েছিল, তবে এই সমস্যার সরল কোনো সমাধান কার্যত কিছু করে যেতে পারেনি। এর ফলস্বরূপ অন্যান্য সব বিষয়ের মতো নাগরিকত্ব প্রশ্নেও সেদিনকার শাসকদের আজকের হিংস্র উত্তরসূরিরা দাঁত নখ বার করে দেশবাসীর শেষ রক্তবিন্দু পর্যন্ত শুষে নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে। আসামে কিছু লোকের মনে হলো যে সেখানে দেশ বিভাজনের ফলে বাঙালির সংখ্যা অনেক বেড়ে গেছে। তারা চুপ মেরে থাকলো যে অবিভক্ত বাংলার অংশ আসামের সঙ্গে জুড়লে স্বাভাবিকভাবেই বাঙালির সংখ্যা সেখানে বাড়ারই কথা। তারা শুরু করলো বাঙালি, আদিবাসী ও মুসলিমদের দেশ থেকে বিতাড়নের জন্য আন্দোলন। কিছু ধান্দাবাজ ব্যবসায়ী তাদের উস্কাতে ও অর্থের যোগান দিতে লাগলো। এই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো। সরকার ওদের এই অযৌক্তিক দাবির সঙ্গে আপোষ করে চুক্তি করল এবং 1985 সালে সেই চুক্তিকে জুড়ে নাগরিকত্ব আইনের সংশোধন করল। এরপর 1986 সালে আবার সংশোধন করে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার খর্ব করে বাবা অথবা মা ভারতের নাগরিক হলেই তবেই তাদের সন্তান এই দেশের নাগরিক বলে গণ্য হবার আইন করল। 2003 সালে নাগরিকত্ব আইনের সংশোধন করে এক ধাপে অনেক সমস্যা সৃষ্টি করল। সংবিধান এবং 1955 নাগরিকত্ব আইন অনুযায়ী দেশভাগের বলি লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষ এসে বসবাস করছিল, তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করা হলো। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার আরও সংকোচন করে বাবা বা মা একজন এদেশের নাগরিক এবং অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই তাদের সন্তান ভারতের নাগরিক বলে বিবেচিত হবে। একই সঙ্গে সারা ভারতে এনপিআর ও এনআরসি করার কথা আইনের রুল বানানোর সময় উল্লেখ করা হলো। এরপর 2016 থেকে নানা রকম ফন্দি ফিকির শুরু করে 2019 সালে আবার আইন সংশোধিত হলো। এবার ধর্ম প্রসঙ্গটাও
আইনের আওতায় এলো। এই আইনে 6টা ধর্মের কথা উল্লেখ করা হলো এবং মুসলিম ধর্মের উল্লেখ করা হলো না। ফলে আইনগতভাবে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে হিন্দু রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাওয়ার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এভাবে 1955 সালের নাগরিকত্ব আইনের খোল নলচে বদলে দিয়ে সকল ভারতবাসীর নাগরিকত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হলো। যদিও 2019-এর সংশোধনীকে কার্যকরী করার কোনো রুল তারা আজও পর্যন্ত না করে অনেক বিষয়ে মানুষকে ধোঁয়াশায় রেখে দিয়েছে। এছাড়াও এনপিআরে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে ওরা তৈরি করবে সন্দেহজনক নাগরিক ও ভোটারের তালিকা। এই সন্দেহজনকের তালিকায় যাদের নাম উঠবে তাদের এক এক করে সব অধিকার কেড়ে নেওয়া হতেই পারে। জীবন বিভীষিকাময় হয়ে ওঠা শুধু সময়ের অপেক্ষা। এনপিআরের পিছন পিছন আসবে এনআরসি, যা কোটি কোটি মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার বন্দোবস্ত করবে। এনআরসি দেশবাসীর খাদ্য, বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা কোনো উপকারেই আসবে না। যদিও এই বিশাল অবৈজ্ঞানিক কর্মকাণ্ডের ব্যয়ভার দেশের মানুষের কষ্টার্জিত অর্থ ব্যয় করেই করা হবে। এই কর্মকাণ্ডের জন্য যথেষ্ট দুর্ভোগ পোহাতে হবে এবং কম বেশি কষ্টার্জিত অর্থ ব্যয় করতে হবে। সব কাজকর্ম ছেড়ে লাইনে দাঁড়াতে হবে। এই লাইনেই কত মানুষ জাগতিক যন্ত্রণা থেকে বরাবরের জন্য মুক্তি পেয়ে যাবে। সিএ 2019-এর রুলে যে কোনো মানদণ্ডই করা হোক না কেন, দেশের আর্থ সামাজিক কাঠামোয় এবং আমলাতান্ত্রিক জটিলতায় কোটি কোটি মানুষের নাম চূড়ান্ত হয়রানির পরও তালিকার বাইরে থাকবে। যাদের এই লিস্টে নাম উঠবে না, তাদের প্রতিটি জিনিস কেনার সময় সরকারকে ট্যাক্স দিতে হলেও তারা ধীরে ধীরে কোনো নাগরিক সুবিধের দাবি জানাতে পারবে না, কোনো অন্যায়ের বিরুদ্ধে আইনি প্রতিকার পাবে না। যাদের নাম এনআরসিতে উঠবে তাদের নামও ভবিষ্যতে বাদ দেওয়ার সুযোগ ও সম্ভাবনা থাকবে। এনআরসি ছুটদের ডিটেনশন সেন্টার নামক বিভীষিকাময় ক্যাম্পে পাঠানোর সম্ভাবনা থাকবেই। তাদের চাকরি, ব্যবসা, সম্পদ নিরাপদ না থাকাটাই স্বাভাবিক। এরা কথায় কথায় পুলিশি জুলুমের শিকার হবে। এদের এক বড় অংশ সস্তা শ্রমিকে পরিণত হবে এবং এর প্রভাব অবশিষ্ট শ্রমিকদের মজুরিতেও পড়বে। এই এনআরসি ছুট নারীরা সহজেই যৌন লালসার শিকার হবে। এদের ছেলেমেয়েরা উপযুক্ত শিক্ষা পাবে না এবং শিক্ষার পর স্বাভাবিক জীবিকা অর্জনের সুযোগ না পাওয়াটাই স্বাভাবিক। এরা বংশ পরম্পরায় দেশহীন, নাগরিকত্বহীন হয়ে পৃথিবীর অযাচিত মানুষে পরিণত হবে। এদের অবস্থা কি দাঁড়াবে সেটা রোহিঙ্গাদের দেখার পর কারো অজানা থাকার কথা নয়। এনপিআরে সকল দেশবাসীর যে তথ্য ডিজিটালি সংরক্ষণ করা হবে সেগুলো সহজেই অন্য দেশের কাছেও চলে যাবে। ভবিষ্যতে এই এনপিআরের তথ্যকে কাজে লাগিয়ে তৈরি হবে ইলেকট্রনিক চিপ লাগানো আইডেন্টিটি কার্ড, যার মাধ্যমে সকল দেশবাসী দাগী অপরাধীর মতো শুধু ভারত রাষ্ট্রের নয়, প্রকৃত অর্থে বিশ্বের শাসক শোষকদের নজরদারির মধ্যে সব সময় থাকবে। কোনো নতুন সিএ কি এই সমস্যার সমাধান করবে? কেন নতুন সিএ? সংবিধান, নাগরিকত্ব আইন 1955, এই নিয়ে তো আমরা বেঁচে পড়তে ছিলাম। নাগরিকত্ব সংক্রান্ত কোনো সমস্যায় তো কাউকে কখনো পড়তে হয়নি। সমস্যার সৃষ্টি হচ্ছে তো ওই সংশোধনীগুলোর জন্য। আসলে সংশোধনীগুলো আনাই হয়েছে সমস্যা সৃষ্টি করার জন্য। কাজেই আবার খাল কেটে কুমির আনা কোনো বুদ্ধিমত্তার কাজ নয়। সিএ 2019 লাগু হলেই নাকি সব মতুয়ারা, উদ্বাস্তুরা নাগরিকত্ব পেয়ে যাবে। বিজেপি সব থেকে ভালো যেটা রপ্ত করেছে সেটা হলো নির্দ্বিধায় অনর্গল বারবার একই মিথ্যা আওড়াতে থাকা। এরকম কোনো কথা বা ব্যবস্থা এই আইনেই নেই। উদ্বাস্তু শব্দের উল্লেখ পর্যন্ত সংবিধান বা কোনো আইনে নেই। বিজেপি তাদের কিছু এজেন্টদের মাধ্যমে কিছু সংখ্যক মতুয়াদের এটা বিশ্বাস করানোর চেষ্টা করে চলেছে যে তারা এদেশের নাগরিক নয়। এটা একটা ষড়যন্ত্র। তারা নাগরিক নয় এটা প্রমাণের প্রশ্নই উঠবে না যদি তারা নিজেরাই এটা স্বীকার করে নেয়। তাই এদেরকে দিয়ে স্বীকার করিয়ে নেবার এটা একটা চতুর পদক্ষেপ। বিপরীতে সরকার চাইলে 1955-এর আইনের মাধ্যমে আজও যে কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সংশয়ের অবসানে সে বা তারা যে ভারতের নাগরিক সেটা লিখেই দিতে পারে। ফলে তারা মতুয়াদের জন্য যে কুম্ভীরাশ্রু বর্জন করছে এটা ভোটের খেলা ছাড়া অন্য কিছু নয়। তাহলে এদের উপর পুলিশি জুলুম কিভাবে বন্ধ হবে? পুলিশ যতক্ষণ থাকবে দুর্বলের উপর জুলুম বাজিও থাকবে। ফলে ছলের অভাব হয় না।
সকল জুলুমের বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলন করা হয়, এটাকেও সেই আন্দোলনের অংশ হিসেবেই দেখতে হবে। এই জন্যই আমরা এনপিআর, এনআরসি ও সকল সিএ বাতিলের দাবি করছি। আমরা প্রথম থেকেই স্পষ্টভাবে বলে আসছি যে সকল ভারতবাসীর পূর্বপুরুষেরা অবিভক্ত ভারতের অধিবাসী ছিলেন, তারা সকলেই এদেশের স্বাভাবিক নাগরিক। সুতরাং বিজেপির মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হয়ে আমাদের এনপিআর, সিএ, এনআরসি বিরোধী আন্দোলনকে তীব্রতর করেই এগিয়ে যেতে হবে।